আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় প্রথম পত্রে সরলরেখা ক্লাসটি করছিলাম। ইতিমধ্যে 7টি ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের অষ্টম ক্লাস 3.5 এর উপরে। আর আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো, অনেক ইম্পর্টেন্ট। কারণ আজকে আমরা বিভিন্ন সরলরেখার সমীকরণ শিখব। আর এই বেসিক কনসেপ্টগুলো তোমাদের 9-10এও থাকে। এখন আমরা আবার দেখাচ্ছি যেন তোমাদের যদি কোনো ল্যাকিংস বা গ্যাপ থেকে থাকে 9-10-এ, ওইগুলো যেন ক্লিয়ার হয়ে যায়। আর এই গ্যাপ থাকা যাবে না, এখনই শিখে নাও। এই গ্যাপগুলো থাকলে তুমি পদে পদে ধরা খাবা। কনিক্সের ম্যাথ, বৃত্তের ম্যাথ, ক্যালকুলাসের ম্যাথে করতে যাও তুমি ধরা খাবা, তুমি বিভিন্ন সরলরেখা সমীকরণ চিনবা না। তো এই সমীকরণগুলো চেনাটা খুবই ইম্পর্টেন্ট। তো বেশি কথা না বলে শুরু করি। তো আমরা যে বিভিন্ন সরলরেখার সমীকরণটা শিখবো আজকের ক্লাসে, তুমি 100% শিওর থাকো তুমি এগুলো আগে থেকে জানো, একটু হলেও আগে থেকে জানো, যদি স্থানাঙ্ক জ্যামিতি তোমার করা থাকে। আর না করা থাকলে তাহলে এখন জেনে নাও। আমরা শুরুতেই আজকে দেখবো হচ্ছে প্রথমে যেটা এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এখন দেখো এক্স অক্ষের সমান্তরাল রেখা দেখতে কেমন হবে। তুমি একটু এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকো। এটা ধরলাম আমাদের কাছে একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আছে, ঠিক আছে। এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা ধনাত্মক দিক, এটা হচ্ছে ঋণাত্মক দিক হবে এক্স প্রাইম, এটা ওয়াই অক্ষ পজিটিভ, আর এটা হচ্ছে ওয়াই প্রাইম। বুঝে গেছে? এখন দেখো এক্স অক্ষের সমীকরণ কিন্তু আমি তোমাদের এর আগে শিখেছিলাম সঞ্চয় পথে, মনে পড়ে? সঞ্চয় পথে তোমাদের কি শিখাচ্ছিলাম যে এক্স অক্ষের ক্ষেত্রে কি হয়, আমাদের একটা শর্ত থাকে যে তুমি এক্স অক্ষের উপর যে কোনো বিন্দু নাও, ওই বিন্দুগুলা সব সময় কোটির মান 0 দেখায়। কোটির মান সবসময় কি দেখায়? 0 দেখায়। তো এটা ঠিক এক্স অক্ষ, ঠিক আছে, এটা এক্স অক্ষ, বাট এইটার যে সঞ্চয় পথ, এক্স অক্ষের সঞ্চয় পথ, এক্স অক্ষের কিন্তু আমাদের কি আসবে দেখো তো, y = 0। এটা এক্স অক্ষের সঞ্চয় পথ বা সমীকরণ। এখন তুমি একটা এক্স অক্ষের সমান্তরাল রেখা নিচ্ছ, তাহলে দেখতে কি এমন হবে না? সমান্তরাল মানে এরা কিন্তু জীবনেও ছেদ করবে না। সমান্তরাল কথাটা মানে কি? এরা জীবনেও ছেদ করবে না, এক্স অক্ষের সাথে জীবনেও ছেদ করবে না, একমাত্র সমান্তরাল হলেই এটা সম্ভব। এখন ভালো কথা, তুমি একটু দেখো তো, ধরে নাও এই বিন্দুটা, এটা কত উপরে আসছে? এটা তুমি জানো হচ্ছে এখানে 5 উপরে আছে, অর্থাৎ 5,0। সরি, উল্টা লিখে বলছি, তাই না? সরি, 5 উপরে আছে। 5 উপরে থাকলে এটার স্থানাঙ্কটা হবে 0,5, তাই না? দেখো তো, 0,5। আচ্ছা, এখন ধরে নাও এই বিন্দুটার জন্য তুমি কত দূর আগাইলা জানি না, ধরলাম কথার কথা 5 ঘর আগেলাম। আর এই হাইট কত? এখনো 5, তার মানে 5,5। এখন ধরো তুমি এখানে 10 ঘর আসলা, অর্থাৎ এতটুকু হচ্ছে 10, এটার স্থানাঙ্কটা তাহলে এখনো তো উচ্চতা কত? 5, তার মানে এখনো দেখো 10,5। নেগেটিভ দিকে আসো, ধরো এখানে -2 ঘর গেলা, আর উপরে তো 5, তাহলে এটার স্থানাঙ্কটা হবে -2,5। তুমি আরো ডাটা নিতে পারো, বাট আমার বিশ্বাস বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। আর তোমরা অতটুকু বুদ্ধিমান। এখানে তুমি খেয়াল করো, এই যে এটাকে একটা সঞ্চয়পথ, আমরা তো এটা সমীকরণ বের করতে চাচ্ছি, তাই না? এই সঞ্চয়পথটার দিকে খেয়াল করো, প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে কোটির মান কিন্তু সবসময় একটা ধ্রুবক, মানে 5 কোটি, এখানেও 5, এখানেও 5, এখানেও 5। কেন 5? এই যে এখান থেকে কতটুকু দূরে ছিল দেখো তো, কতটুকু দূরে ছিল? বলছিলাম না 5 ঘর উপরে, 5 ঘর দূরে ছিল উপরে, এজন্য পজিটিভ। আচ্ছা, যদি নিচে হইতো এই সেম জিনিসটা যদি নিচে হইতো, কতটুকু? ধরে নাও এবার নিচে হচ্ছে 7 ঘর, কতটুকু? এতটুকু হচ্ছে 7 দূরত্ব বের হচ্ছে না, 7 ঘর। এখন এটার স্থানাঙ্কটা তুমি একটু লেখো তো। এই প্রথম এটা তুমি পাবো হচ্ছে 0,-7, ঠিক লিখছি না? 0,-7। এরপর ধরো যে 5 ঘর এইদিকে গেলা, আর নিচে কতটুকু যাবা? 7, তার মানে 5,-7, 5,-7। এরপরে তুমি ধরো এখানে গেলা 10, আর নিচে আসলা 7 ঘর, তাহলে এটা হবে কি 10,-7। এদিকে আসলে তুমি 2 ঘর, আর এখানে নিচে আসলা, এদিকে আসলে 2 ঘর, এখানে নিচে আসলা, তুমি পাবো হচ্ছে -2,-7। এখন এটাও তো একটা সঞ্চয় পথ। এই সঞ্চয় পথে দেখো প্রত্যেকটা বিন্দুর কোটির মান -7, -7, -7, -7, -7, -7 দিয়ে বোঝাচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব
কয় ঘর দূরে আছে? 7 ঘর নিচের দিকে, মানে এর জন্য নেগেটিভ। তার মানে তুমি যদি এইটার সমীকরণ লিখতে চাও, এটা যে সঞ্চয় পথ, এই সঞ্চয় পথের সমীকরণটা এই যে এইটার, এই পার্টিকুলার উদাহরণটার জন্যই এইটার সমীকরণটা হবে এখানে কি y এর মান সবসময় -7, তার মানে এটা হবে y = -7। বুঝা গেছে? উপরেরটার জন্য তুমি যদি লিখতে চাও, এখানে দেখো y এর মান সবসময় 5, মানে কোটির মানটা, তাহলে এইটার জন্য সঞ্চয় পথের সমীকরণ আসবে সবসময় y = 5। বুঝতে পারছো? এখন তুমি যদি একটু চালাক হও, তাহলে যে কোনো একটা রেখা যেটা x অক্ষের সমান্তরাল, যে কোনো একটা রেখা সেটা x অক্ষের সমান্তরাল যদি হয়, তাহলে তার সমীকরণ আসবে, তার কোটির মান কখনো চেঞ্জ হবে না, এটা একটা ধ্রুব সংখ্যা হবে। কোটির মানটা একটা ধ্রুব সংখ্যা, হয় 5 -7, 5 কেন, আরো হতে পারে 10, 100, 1 কোটি, নিচে হতে পারে -100, -1 কোটি। বুঝতে পারছো? বাট একটা ধ্রুব সংখ্যা হবে। এখন এইটা যদি এর মানটা যদি প্লাস হয়, পজিটিভ, তাহলে উপরের দিকে হবে। বুঝতে পারছো? এটা হবে কি উপরের দিকে। আর যদি এর মানটা বাই চান্স নেগেটিভ চলে আসে নিচে, মানে ভ্যালু তোমার কি আসে? নেগেটিভ, তার মানে এক্স অক্ষের নিচে হবে। কতটুকু নিচে? এই যে দূরত্বটা। বুঝতে পারছো? তোমাদের যদি আমি এখানে উদাহরণ দিই, যে সাপোজ আমি তোমাকে বললাম যে এই y = 10, এইটা তুমি কিভাবে বের করবা জানো? যখনই কিছু দেখবা কোনো x নাই, মানে খালি এক চলক, যখনই দেখবা এক চলক, তখনই চিন্তা করবা এটা কোনো না কোনো একটা অক্ষের সমান্তরাল, হয় x অক্ষের সমান্তরাল, না হয় y অক্ষের সমান্তরাল। তো তুমি একটু ফার্স্ট এই কাজটা করবা, এরকম x অক্ষ y অক্ষ আঁকবা, মানে আমি যে কাজটা করি। তো এটা কি x অক্ষ না? x অক্ষ তো বাংলা লিখবা, বাট এটা আসলে y = কি হয়? 0, সঞ্চয় পথ, তাই না? এর আগেও শিখাইছি। আর এটা y অক্ষ, বাট এটাকে লিখবা x = 0, সঞ্চয় পথ। এখন দেখো y = 0, এটা y = 10, কি 10টা বুঝেছে দূরত্ব। এখন এটা কি প্লাস না মাইনাস? প্লাস। তার মানে এই যে y অক্ষ, এই যে x, এখান থেকে 10 ঘর যাবা, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা না? তারপর ঠাস করে সমান্তরাল একটা রেখা এঁকে দিবা, এটাই হচ্ছে y = 10। বুঝতে পারছো? যদি তোমাকে আমি এভাবে দিতাম যে 10 + y = 0, এটা একটু আঁকো, এটা যদি বলতাম 10 + y = 0, তার মানে দেখো এটা এভাবে আসা ভালো কথা, সমস্যা নেই। এটাকে y = কি লেখা যায়? -10 না? y = কি লেখা যায়? -10। তার মানে এই y = সামথিং, এটা হবে কি? y = 0 হলে পুরো x অক্ষ, y = 0 হলে x অক্ষ, বা যদি সামথিং কোনো ভ্যালু থাকে 0 ছাড়া, তাহলে এটা হবে তার সমান্তরাল রেখা। এটা যদি পজিটিভ হয় তাহলে হয় উপরের দিকে সমান্তরাল, নেগেটিভ হলে নিচের দিকে সমান্তরাল। বুঝা গেছে? তো -10 মানে তোমার হচ্ছে 0 কোথায়, যে এটা, তাই না? এখানে -10 ঘর আসবে, এরকম হ্যান্ড হাবজাবি করে। এই হচ্ছে y = -10 বা y + 10, বা 10 + y = 0। বুঝতে পারছো? তো মেন কথাটা হচ্ছে এটাই, মেন কথা হচ্ছে এইটা মাথায় রাখতে হবে, y = a। বুঝা গেছে? এইটা যদি তুমি বুঝে যাও, তোমার জন্য এখন চুটকির ব্যাপার হয়ে যাবে এইটা বোঝা, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। কিভাবে বুঝবা? আমার বিশ্বাস তোমরা আমাকে বুঝাতে পারবা। এখন সত্যি কথা, তোমরা আমাকে বুঝাতে পারবা। তো তোমার কাছে এরকম একটা x অক্ষ আর একটা y অক্ষ আছে, তা আমি কিভাবে বললাম এটা x অক্ষ ঠিক আছে, বাট এটা সঞ্চয় পথ কি? y = 0। এটা y অক্ষ ঠিক আছে, বাট এটা সঞ্চয় পথ হচ্ছে x = 0। y অক্ষের সমান্তরাল রেখা মানে এটা তো আমাদের y অক্ষ, তাই না? y অক্ষ এর সমান্তরাল রেখা কেমন হবে? যে এমন হইতেই পারে, এমন হইতেই পারে। এখন দেখো এটা তো x অক্ষ থেকে একটা পার্টিকুলার ডিসটেন্স আছে, ধরো আমি বললাম এটা হচ্ছে 5, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্কটা কি হবে বলো তো? 5,0। এখন তুমি আমাকে বলো এই বিন্দুটা যদি বের করে দাও, এটা এখনো দেখো, এটা এখনো 5, আর উপরে ধরো গেছে 4 ঘর, তো এটা ধরো 5,4। এখন দেখো এটা এদিকে এখনো 5, আর তোমাকে যদি আমি বললাম এতটুকু হচ্ছে 10, তার মানে 5,10। ওই যে বললাম বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। তুমি এখানে খেয়াল করো, তোমার ভুজের মান কখনো চেঞ্জ হচ্ছে না, মানে এই রেখার প্রত্যেকটা বিন্দুর ভুজের মানটা সেম, আর সেম কত? 5। তাহলে এইটা যে সঞ্চয়পথটা, এই যে শর্তটা x = সবসময় কি আসবে? x = আমাদের সবসময় আসতেছে এখানে 5। বুঝা গেছে? তো নিচে নেগেটিভ মান নাও, এটা তুমি পাবা হচ্ছে 5, ধরো 4 ঘর -4, ধরো 5, -9, যাই নাও, উপরে যাও নিচে নাও, ম্যাটার করতেছে না, x = কি আসছে? 5। যদি এটা এই বাম পাশে থাকতো, মানে এই y অক্ষের একদম বাম পাশে থাকতো, মানে এরকম,
কতটুকু ধরলাম, এতটুকু হচ্ছে -6, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কি -6,0, -6,0। এখন তুমি যত উপরে নাও সমস্যা নেই, নিচে নাও, তুমি এই বিন্দুটা নাও, ধরো কথা কথা যে 4, তাই না? তাহলে এটা কি -6,4। ধরো এই বিন্দুটা নিচ্ছো, এটা হচ্ছে দেখো তো, এই হচ্ছে মূল বিন্দু, দেখো যে 0,0 ছিল, হ্যাঁ, এখান থেকে কত -6 আর উপরে যেতে হবে 10, তাহলে -6,10। তার মানে এখানে তাকায় দেখো, এখানে আমাদের ভুজটা সবসময় -6 -6 -6, নেগেটিভ নিচের দিকেও নিতে পারো, সমস্যা নেই। তার মানে এটার জন্য আমি তাহলে এখানে লিখতে পারি যে এটা আমাদের ভুজটা আসবে সবসময় x = -6। তো এটাও ঠিক আগের মতন তুমি মনে রাখতে পারো। এই 5টা আসলে নির্দেশ করতেছিল দূরত্ব, y অক্ষ থেকে কতটুকু দূরে আছে, 5 ঘর, 5 একক দূরত্বে আছে, 5 একক দূরত্বে। y অক্ষ না, y অক্ষ বললে সবসময় হবে x = 0। আর তুমি যদি জানো y অক্ষের সমান্তরাল, এখন জানতে হবে কতটুকু দূরে আছে, কয় ঘর দূরে, ওইটা লিখবা। আর যদি ডান দিকে হয় তাহলে হবে প্লাস। আর যদি দূরত্ব তুমি জানো, যেমন এখানে দূরত্ব দেখো তো, এই যে এখান থেকে এটা 6 ঘর দূরত্ব, তো যেহেতু y অক্ষের সমান্তরাল লিখবা x = দূরত্বটা 6। এখন ডানে না বামে, যেহেতু এটা বামে এর জন্য -6। তার মানে আমরা সব সময় যে কোনো একটা মানে রেখা যেটা y অক্ষের সমান্তরাল, তার জন্য আমরা এরকম একটা সিদ্ধান্তে আসতে পারি যে এইটা হবে হচ্ছে তার শর্তটা x = a লিখতে পারো, b লিখতে পারো, সমস্যা নাই। যেহেতু আমরা এখানে একটা a লিখে ফেলছি, y এখানে y = যে a লিখে ফেলছি, তুমি চাইলে a লিখতে পারো, x = a, বাট এখানে আমরা b দিচ্ছি, মানে একটা ধ্রুবক হবে। এখন এই b যদি পজিটিভ হয় তাহলে y অক্ষের এই ডান দিকে যাবে, মানে y অক্ষের সমান্তরাল হবে ডান দিকে। আর যদি নেগেটিভ হয় তাহলে y অক্ষের সমান্তরাল হবে বাম দিকে। আই হোপ তোমাদের এতটুকু ক্লিয়ার। এতটুকু ক্লিয়ার হলে তাহলে দেখো, তোমাদের যদি আমি বলি একটু এইটা চিত্র আঁকো তো। ধরো তোমাদেরকে বললাম যে এই x - 3 = 0, এটা চিত্রটা একটু আঁকো ছক কাগজে। তাহলে কি করবা, তুমি এরকম ছক কাগজ নিবা, এটা আঁকবা। সবার আগে এখানে দেখবা, আমি কি বলছি, যখনই দেখবা শুধু একটা চলক আছে, এক ঘাতের একটা চলক, এক ঘাতের শুধুমাত্র একটা চলক, যেমন এই যে উদাহরণ, এখানে খালি y x নাই, এখানেও কি দেখো তো শুধু y x নাই, এরকম শুধু একটা চলক দেখবা, এখানে দেখো শুধু x, কোনো y নাই, তখনই এটা কোনো না কোনো একটা অক্ষের সমান্তরাল হবেই হবে। তো এটা x - 3, এটাকে একটু সাজায় লেখো, কিরকম সাজায় লিখবা, এটাকে লেখা যায় x = 3। তো সবার আগে এটা কি তোমার x অক্ষ, মুখে উচ্চারণ করবা x অক্ষ, বাট লিখবা এটা কি সঞ্চয়পদটা কি লিখবা, y = 0। এটা তোমার y অক্ষ, এটাকে লিখবা x = 3, সরি x = 0। এখন যেহেতু এটা x = 3, তার মানে এটা y অক্ষের সমান্তরাল। কয় ঘর যেতে হবে, 3 ঘর দূরে যেতে হবে এখান থেকে, এই যে এখান থেকে এই y অক্ষ থেকে 3 ঘর দূরে যাবে, 1 2 3, এরপর তুমি এই রেখাটা আঁকবা, এই যে 3 ঘর। এখন ডান দিকে কেন গেছো, কারণ এখানে প্লাস, মাইনাস থাকলে এখান থেকে 3 দূরত্ব নিতা, এই দিকে আঁকতা। বুঝা গেছে? এই এতটুকুই ছিল হচ্ছে তোমাদের x অক্ষ y অক্ষের সমীকরণ। এখন দেখো, এই টপিকটাও তোমাদের জানা একটা টপিক, যে কি, যে y অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করে, y অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করে এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ উৎপন্ন করে, এরূপ সরলরেখার সমীকরণ। কি বোঝাচ্ছে একটু ঠান্ডা মাথায় দেখি। y অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করবে এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ উৎপন্ন করবে, এরূপ সরলরেখার সমীকরণ। তুমি এটা বোঝার জন্য সবার আগে একটা এরকম কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা নাও। এরকম নিলা, এই হচ্ছে কি y অক্ষ না? আচ্ছা, আমাদের এই y অক্ষকে কোন একটা বিন্দুতে ছেদ করবে কে, আমাদের সরল রেখাটা, আমাদের সরলরেখাটা y অক্ষকে ছেদ করবে। এখন ছেদ তো অনেক বিন্দুতেই করতে পারে, অনেক ভাবেই করতে পারে। ছেদ এভাবে করতে পারে, দেখো ছেদ করছে না y অক্ষকে, ছেদ করছে, বাট এটা x অক্ষের সমান্তরাল। কথাটা ক্লিয়ার? দেখো চিত্র থেকে বোঝা যাচ্ছে না, ছেদ করছে একটা পার্টিকুলার বিন্দুতে, বাট x অক্ষের সমান্তরাল। আবার এভাবে ছেদ করতে পারে, দেখো y অক্ষকে ছেদ করছে না, হ্যাঁ x অক্ষকেও করছে, বাট ওইটা না, y অক্ষকে ছেদ করছে, করতেই পারে। বুঝে গেছে? তো এইটাই হচ্ছে আমাদের টপিকটা, যে এরকম একটা সরল রেখা হবে যেটা y অক্ষকে ছেদ করবে। আবার শর্তটা কি, x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করবে,
এক্স অক্ষের সাথে আবার ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করবে, মানে এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করবে। যদি এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন না করতো, এর মানে কি ছিল জানো? তাহলে ওইটা হতো এরকম বা নিচের দিকে এরকম, মানে এক্স অক্ষের সমান্তরাল হইতো। সমান্তরাল রেখা তো কখনো কোণ উৎপন্ন করে না, যেহেতু এক্স অক্ষের সাথে এখন কোণ উৎপন্ন করেই ফেলছে, এর মানে এক্স অক্ষের সমান্তরাল না, এক্স অক্ষের সমান্তরাল না, তার মানে বাঁকা তেরা হবে। তো এটা আসলে কি রকম তোমাদের এই যে এই কনসেপ্টটা দেখো, এই সরল রেখাটা ওয়াই অক্ষে একটা বিন্দুতে ছেদ করছে, আর দেখো এটা এক্স অক্ষের ধনাত্মক দিকে, এক্স অক্ষের সাথে দেখো ধনাত্মক দিকের সাথে একটা কি কোণ উৎপন্ন করে, দেখো তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ উৎপন্ন করে, দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণটা উৎপন্ন করে। এটা আসতে পারে ধনাত্মক, আসতে পারে মানে 90 ডিগ্রির চেয়ে ছোট সূক্ষ্ম কোণ আসতে পারে, স্থূল কোণ আসতে পারে, আসতেই পারে, সমস্যা নাই। এখন তাহলে দেখো এরও সরলরেখার সমীকরণটা কি হবে, এটা কিন্তু তোমরা জানো, ছোটকাল থেকে পড়ে আসছো। আমি যদি একটু ডিরেক্ট লিখে দিই, এখানে খালি তোমাকে জানতে হবে যে ওয়াই অক্ষে কতটুকু ছেদ করছে, এটা হচ্ছে আমরা জানি 3, এটা হচ্ছে কি ওয়াই অক্ষের ছেদকৃত অংশ, তাই না? এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদকৃত অংশ। তাহলে এখন দেখো আমরা এই সরলরেখার সমীকরণটা কিভাবে বের করতে পারি। এখন এটা তোমরা আগে থেকে জানো, তাও আমি একটু হালকা একটু বলে দিই। এটা তো এখন চিনতে পারছো ওয়াই এর ছেদকৃত অংশ, তাই না? আমাদের এটা একটু এখানে লাগবে না, এটা তো তোমরা সবাই চিনো যে সি, তাই না? এটা হচ্ছে আমাদের সিটা, এতটুকু অংশ হচ্ছে আমাদের সি। এখন দেখো তোমার এই উৎপন্ন কোণটা হচ্ছে ধরো থিটা, তাহলে এই সরলরেখার ঢালটা কত হবে? আমাকে খালি একটু ঢাল বের করে দাও, যেহেতু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করে, তাহলে আমাকে এই সরলরেখার ঢালটা একটু বের করে দাও। সরলরেখার ঢাল খুবই সিম্পল, তাই না? ঢাল এই এম ইকুয়ালস টু দেখো কত আসে। এখন ঢাল কিভাবে বের হবে? ঢাল বের হবে তুমি যদি থিটাটা জানো, তাহলে ট্যান থিটা, খুব সিম্পল, মানে তাহলে ঢাল ইকুয়ালস টু আসবে আমাদের ট্যান থিটা। এখন ট্যান থিটার মানটা কত হইতে পারে? ট্যান থিটার মানটা কত হইতে পারে? দেখো আমরা যেহেতু এটা একটা সরলরেখার সমীকরণটা বের করতে চাচ্ছি, এটা একটা সঞ্চয় পথ, তো আমরা কি তোমাদের কিভাবে শিখেছিলাম, সঞ্চয় পথের সমীকরণ বের করতে গেলে আমাদের সঞ্চয় পথের উপরস্থ যে কোনো একটা বিন্দু ধরতে হয় এক্স কমা ওয়াই, তাই না? এক্স কমা ওয়াই। আচ্ছা এখন তুমি একটু এই কাজটা করো তো, একটু এখান থেকে এই লম্ব টানলাম, আর এই যে ওয়াই এর যেটা আর কি, এটা কি বাঁকা হয়ে গেছে? আচ্ছা হ্যাঁ, আর ওয়াই এর এখান থেকে এইটা বানালাম। এখন খেয়াল করো তো এই থিটা আর এই থিটাটা সেম না? কারণ এটা দেখো এটা এক্স অক্ষের সমান্তরাল, যে এটা তো পুরো এক্স অক্ষ, আর এটা এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা, যেহেতু লম্ব টানলাম, ঠিক আছে? কারণ এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, হ্যাঁ। তো এই থিটা আর এই থিটাটা সেম, তাহলে আমি যে এইখান থেকে থিটা যদি বের করতে পারি, ওটা ট্যান থিটাটাই হচ্ছে ঢাল। তো এই ত্রিভুজটার দিকে তুমি যদি তাকাও, এখানে তুমি নামকরণ করো, এটা পি, এটা নাম দিলাম ধরো এমনি নাম দিলাম এটা এম, আর এটার নাম দিলাম এন। তো এখন এই ত্রিভুজটা পি পি এম এন, এই ত্রিভুজের ট্যান থিটা ইকুয়াল টু কি লেখা যায়? এই যে এইটুকুর ভ্যালু তুমি আমাকে বলতে পারো? চিত্রের দিকে তাকায় বলো তো এতটুকুর ভ্যালুটা কি? তুমি যদি একটু ভালোভাবে তাকায় দেখো, এই টোটালটা হচ্ছে তোমার এক্স, তোমার এক্স না, মানে চিত্রের এক্স, মানে এই এম এন এতটুকু হচ্ছে এক্স, আর এই টোটালটা হচ্ছে ওয়াই, এতটুকু আবার সি, তাই না? এতটুকু আবার সি, দেখো তো এতটুকু সি, টোটালটা হচ্ছে ওয়াই। তাহলে এই যে এতটুকু কি বলতো, ওয়াই মাইনাস সি না? দেখো তো বুঝছো কিনা আমি যা বললাম। যেহেতু বিন্দুটা ধরছো এক্স কমা ওয়াই, তাহলে এতটুকু এক্স আর এতটুকু তো ওয়াই, আবার এতটুকু তো ছেদকৃত অংশ ছিল সি, এতটুকু সি, টোটালটা ওয়াই, এতটুকু সি, তাহলে এতটুকু হচ্ছে ওয়াই মাইনাস সি। তাহলে আমরা এই চিত্র থেকে একটু শর্টকাটে তাহলে মানে ডিরেক্ট একটু যদি বের করে ফেলি ডাটাটা, ঢাল ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, মানে ওয়াই মাইনাস সি, এটা হচ্ছে লম্ব, আর ভূমিটা কত দেখো তো এক্স। আমি কিন্তু অত ভালোভাবে এই প্রতিপাদনটা দেখালাম না, কারণ আমি তো বললাম এটা তোমরা জানো, আমি জাস্ট একটু খালি দেখাই দিচ্ছি। তাহলে এখান থেকে দেখো তো একটু আর গুণন করো তো, তুমি আর গুণন করলে এখানে পাবা এম এক্স, এই হচ্ছে ওয়াই মাইনাস সি, আর এখান থেকে তুমি পাবা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এম এক্স প্লাস সি। এইটা অনেক অনেক ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে আমাদের ফর্মুলাটা, যে কোনো একটা রেখা যদি ওয়াই অক্ষে কিছু পরিমাণ কর্তন করে, যে যে কোন ওয়াই অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করে, কোনো বিন্দুতে ছেদ করলে অবশ্যই ওয়াই এর একটা কর্তৃত্ব অংশ আছে না? যেমন এটা ওয়াই কে এম বিন্দুতে ছেদ করছে, তাহলে এই দেখো এই মূল বিন্দু থেকে, এটা যদি মূল বিন্দু হয়, মূল বিন্দু থেকে এতটুকু কি ওয়াই এর কর্তৃত্ব অংশ, ওইটা হচ্ছে সি।
এটা তুমি যদি জানো, আর কি তুমি অ্যাঙ্গেল জানো মানে তুমি কিন্তু একটা ঢাল জানো, অর্থাৎ তুমি ঢালও জানো, কারণ কি ট্যান থিটা, তাই না? ওই যে থিটার মান জানো মানে কি তুমি ঢাল জানো, আমরা তো ঢালের কনসেপ্টে বের করলাম। তাহলে তোমার সমীকরণটা আসবে y = mx + c। তার মানে এটার জন্য তোমাকে জাস্ট ঢাল জানতে হবে আর y এর কর্তৃত অংশটা জানতে হবে। এটা আবার যদি লিখি দিই, এটা হচ্ছে ঢাল আর এটা হচ্ছে কি বলতো y এর কর্তৃত অংশ। বুঝতে পারছো? আর এই সমীকরণটাকে কিন্তু সরল রেখার প্রমিত সমীকরণও বলা হয়, ঠিক আছে? কারণ সব সরলরেখাকে এই y = সামথিং এভাবে প্রকাশ করা যায়। ওইখান থেকে আমরা ঢালটা এগুলো অনেক কিছু জানতে পারি, তো এই কারণে এটাকে কি বলা হয়, সরলরেখার প্রমিত সমীকরণ। এখন দেখো মূল বিন্দুগামী রেখার সমীকরণটা, মূল বিন্দুগামী রেখার সমীকরণ, তাই তো? তার মানে তোমার কাছে এরকম x অক্ষ y অক্ষ আসছে, তোমার রেখাটা মূল বিন্দু দিয়ে যাবে। এখন মূল বিন্দু দিয়ে এভাবে যেতে পারে, এভাবে যেতে পারে, একটা লিখলাম এরকম, ঠিক আছে? এর হচ্ছে মূল বিন্দুগামী রেখার সমীকরণটা, সমীকরণ না চিত্রটা এই যে এরকম, ঠিক আছে? এখন দেখো তো মূল বিন্দুগামী যদি হয় তাহলে দেখো তো এখানে y কে কোথায় ছেদ করে, মূল বিন্দুতে। y কে কোথায় ছেদ করে, মূল বিন্দুতে। y এর কোনো কর্তৃত অংশ আছে? দেখো এখানে y এর কোনো কর্তৃত অংশ নাই, তাহলে এখানে c = কি হবে, 0। তুমি এই চিত্র কেন, তুমি এভাবে আঁকতে পারো, তুমি এভাবে আঁকতে পারো, তুমি এভাবে আঁকতে পারো, জাস্ট মূল বিন্দু দিয়ে যাবে, যেইটাই হোক, যেই রেখাই হোক। এটা দেখো y এর কোনো অংশ কর্তন করে নাই, উপরে বা নিচে কোনো অংশ কর্তন করে নাই। কোনো অংশ যেহেতু কর্তন করে নাই, তাহলে c এর মান যদি 0 হয়, আমরা তো জানি হচ্ছে এই ইকুয়েশনটা যে y = mx + c। c এর মান যদি 0 হয় তাহলে কি হয়ে যাবে, কি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে y = mx, y = কি হয়ে যাবে, mx। এখন এই m এর মান প্লাস মাইনাসের উপর নির্ভর করবে তোমার চিত্র এরকম না চিত্রটা এমন। বুঝতে পারছো? ঠিক আছে, চিত্রটা এমন হবে না এমন হবে, ওইটা নির্ভর করবে। যেমন দেখো x - y = যদি 0 হয়, x - y = যদি 0 হয়, তাহলে এটা কেমন চিত্র? তাহলে দেখো এটা কি লেখা যায়, তাহলে এখানে লেখা যায় এটা y = x, y টাই পাশে গেলে y = কি লেখা যায়, x না, এটা হচ্ছে তোমার মূল বিন্দুগামী রেখা। যদি কোনো দেখো যে কোনো সহগ যদি এই যে y = সামথিং লেখার পর x এর সাথে যদি কোনো যোগ বিয়োগ না থাকে ধ্রুব সংখ্যা, তাহলে এটা মূল বিন্দুগামী। তাহলে এটা কি, মূল বিন্দুগামী, অবশ্যই মূল বিন্দুগামী। আর এটা তাহলে দেখো এখানে ঢালের মানটা কত, দেখো তো এখানে কত গুণ আছে, দেখো তো m হিসেবে 1 না, x এর সাথে কত গুণ, 1। m = 1 কখন হয়, m = 1 কখন হয়, মানে tan θ = 1, তার মানে থিটা মানটা 45 ডিগ্রি। বুঝতে পারছো, থিটা মানটা কি, 45 ডিগ্রি। 45 ডিগ্রি যদি হয় তাহলে এটা এই চিত্র একদম মাঝখান দিয়ে যাচ্ছে। বুঝতে পারছো, একদম কি হয়, মাঝখান দিয়ে যাচ্ছে, এই যে 45 ডিগ্রি কোণ। যদি এমন হয় তোমার চিত্রে যে তুমি জানো যে তোমার চিত্র এটা মূল বিন্দুগামী, বাট হচ্ছে x অক্ষের সাথে যে এরকম কোণ উৎপন্ন করে, মানে এই যে এমন, তাহলে দেখো এটা x অক্ষের দিকের সাথে মোটামুটি কত কোণ উৎপন্ন করছে। ধরো আমি বললাম যে এটা হচ্ছে, ধরো যে 100 কত বলা যায়, 160 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, x অক্ষের সাথে 160 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এর জন্যই তো এরকম বাঁকা গেছে, তাই না? তাহলে এই রেখাটার ঢাল কেমন আসবে, তুমি আমাকে বলো এই রেখার ঢালটা কত আসবে, tan 160। তোমরা তো জানো যে tan 160 এটা কি, দ্বিতীয় চতুর্ভাগের tan এর মানটা নেগেটিভ, এটা কিন্তু একটা নেগেটিভ ভ্যালু পাবা, একটা কি পাবা, নেগেটিভ ভ্যালু পাবা। আর এটা কি মূল বিন্দু দিয়ে যায়, তো তাহলে এটার রেজাল্ট আসবে, সমীকরণটা আসবে y = ওই যে নেগেটিভ ভ্যালুটা, এই যে এমন। যাই আসুক, এটা ক্যালকুলেটরে দেখবা যে দশমিক দশমিক আসতে পারে, এরকম আসবে। তো এই যে এই কারণে তো আমাদের y = -x রেখা দেখতে কেমন হয়, y = -x রেখা দেখতে কেমন হয়, এই রেখাটাতে কিন্তু দেখতে এমন হবে, একদম মাঝখান দিয়ে যেরকম, তাই না? কারণ এই যে এখানে ঢালের মানটা কত, -1, tan -1 মানে, সরি ইঁদুর ছিল, আচ্ছা -1, এখানে -1 ঢালের মানটা কত, এখানে দেখো তো, তার মানে এখান থেকে তুমি ক্যালকুলেট করো tan θ = -1, এখান থেকে তুমি থিটার মান পাবা 135 ডিগ্রি,
135 ডিগ্রি। বুঝতে পারছো? এই হচ্ছে y ইকুয়াল টু mx, m এর মান -1 ইকুয়াল টু y ইকুয়াল টু -x। আই হোপ তোমরা বুঝতে পারতেছো। এরকম দেখো, আর এই চিত্রটা আবার আঁকতে পারো কিনা। y ইকুয়াল টু x প্লাস 3। ফার্স্ট অফ অল এখানে তুমি জানতেছো যে এখানে m এর মানটা কত, 1। m এর মানটা হচ্ছে 1। এখান থেকে তুমি জানতেছো m এর মান হচ্ছে 1, আর c এর মানটা কত দেখো তো 3। m এর মান 1 মানে দেখো তো এখান থেকে তুমি থিটার মানটা কত পাবা, একটু ডিরেক্ট লিখলাম 45 ডিগ্রি পাবা। তাহলে এমন একটা রেখা আঁকো যেটা x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তো এমন রেখা এরকমও হইতে পারে, অনেকটাই হইতে পারে, অনেক রেখাই হইতে পারে। এই যে 45 ডিগ্রি কোণ, এভাবে, এভাবেও 45 ডিগ্রি, এভাবেও 45 ডিগ্রি আছে এখানে। বাট সবটাই না, তোমার আবার কি হবে দেখো তো, এখানে 3 হবে, 3 হচ্ছে c হচ্ছে 3, মানে y এর উপর কর্তৃত্ব অংশ আছে। তার মানে কোনটা হবে দেখো তো, আমাদের y এর এই যে 1 2 3 3 ঘর, আবার একই সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তার মানে এটা হবে ডেফিনেটলি এটা। বুঝতে পারছো? যদি এটা মাইনাস হইতো, যদি এটা মাইনাসের হইতো, তাহলে মাইনাসের হলে অর্থাৎ c এর মানটা কি নেগেটিভ, তার মানে y নেগেটিভ দিকে 3 ঘর কাটবে। বাট ঢাল হইতে হবে ঠিকই 45, মানে x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ, তো ঢাল হবে তাহলে যে এটা দেখো, এই যে y এর 3 ঘর কাটছে, এটা দেখো 1 2 3, 3 ঘর নিচের দিকে দেখে নেগেটিভ, আর এখনো দেখো উৎপন্ন কোণ 45 ডিগ্রি। বুঝা গেছে? এই কারণে কিন্তু আমি একটা কথা বলছিলাম যে এই সমীকরণটা, যে এটা কি, এই সমীকরণটা কি y ইকুয়াল টু যে সামথিং, মানে এটার সাথে কম্পেয়ার করলাম না, এই সমীকরণটা প্রমিত সমীকরণ, মানে যে কোনো সরলরেখাকে তুমি আইডেন্টিফাই করতে পারবা, যে কোনো সরলরেখাকে আইডেন্টিফাই করতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো m ঢাল বিশিষ্ট এবং x1 y1 বিন্দুগামী রেখা সমীকরণ, এটা তোমরা জানো আমার বিশ্বাস, অবশ্যই জানো। খুবই সিম্পল, সঞ্চয় পথ বুঝলে তো এগুলা তো একদম বাচ্চাদের জিনিস, তোমরা না জানলেও বানাই ফেলতে পারবো নিজেরা। সমীকরণ আর কি, অন্য কিছু বানানোর কথা বলি নাই। m ঢাল বিশিষ্ট, তাই না? এই রেখাটার ঢাল হচ্ছে m, আর হচ্ছে কি x1 y1 বিন্দুগামী রেখা, তার মানে এই রেখাটা অবশ্যই x1 y1 বিন্দুগামী। কোন রেখা যদি কোনো একটা বিন্দুগামী হয়, তার মানে ওইটার উপর অবস্থান করে, মানে ওই বিন্দু দিয়ে ওই রেখাটা সিদ্ধ হয়, তাই না? আচ্ছা, তো তোমরা জানো যে এই বিন্দুগামী, আর এই রেখার ঢালটা হচ্ছে m। এই রেখার ঢালটা কত দেওয়া, এই ঢাল দেওয়া হচ্ছে m। তো এইটার সমীকরণ তোমাকে বের করতে হবে। কিভাবে বের করবা? সমীকরণ মানে কি, সঞ্চয় পথ। এটা সঞ্চয় পথে তুমি একটা ধরে নিচ্ছ যে কোনো একটা বিন্দু p, বিন্দুটা হচ্ছে x, y, বিন্দুটা হচ্ছে কি x, y। তো এখন তোমাকে যেহেতু ঢাল দিয়েই দিছে যে এই রেখার ঢাল m, তার মানে এই x1 y1 আর xy এই দুই বিন্দুগামী রেখার ঢাল m হবে। তো ওই শর্ত, এখানে শর্তটা হচ্ছে ঢালটা আসবে m, এই m ইকুয়ালস টু কি আসবে, এই দুই বিন্দুগামী রেখার ঢাল। কিভাবে বের করে বলো তো? ঢাল বের করা হচ্ছে y2 মাইনাস y1। এখানে ধরো y2 বলতে তো এটা x1 y1, এই হচ্ছে x2 y2, বাট এখানে xy লিখছি আমরা, তো y মাইনাস y1 এই x মাইনাস x1। বুঝা গেছে? তো এখান থেকে দেখো, তাহলে আমরা যদি একটু আর গুণন করে দিই, তাহলে তুমি এটা পাবা y মাইনাস y1 ইকুয়ালস টু হচ্ছে m x মাইনাস x1। দেখো, আমি জানি তোমরা আমার লেখার আগেই এটা জানতা যে কোন একটা রেখার ঢাল তুমি যদি জানো আর ওইটা কোন বিন্দু দিয়ে যায়, তাহলে তুমি শর্টকাটে এই সূত্র দিয়ে করে ফেলতে পারো। এটা আমার আগেই তোমরা জানতা, বলার আগেই, তাই না? আমার বিশ্বাস একটু তোমরা জানো। তো এটা হচ্ছে এই কনসেপ্টটা। এখন দেখো, আমরা যদি উদাহরণ করতেছি, তার আগে যদি একটু রিকল করে দিই, আমরা তাহলে আজকে কয়টা জিনিস, এখন পর্যন্ত কয়টা জিনিস জানলাম? এখন পর্যন্ত আমরা জানলাম যে কিভাবে x অক্ষের সমান্তরাল রেখাকে লিখতে হয় y ইকুয়াল টু সামথিং, কিভাবে y অক্ষের সমান্তরাল রেখা লিখতে হবে x ইকুয়াল টু সামথিং, এটা বক্স করি নেই, এই যে এটা। এরপরে আমরা জানলাম হচ্ছে যে y অক্ষকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ y এর কর্তৃত্ব অংশ, আর কত কোণ উৎপন্ন করে, অর্থাৎ তোমাকে ঢাল দিয়ে দিচ্ছে, ডিরেক্ট কি ঢাল দেওয়া অথবা অ্যাঙ্গেলটা দেওয়া, অ্যাঙ্গেল দেওয়া থাকলে ঢাল বের করা যাবে m, তাহলে এই রেখা সমীকরণ হবে y ইকুয়াল টু mx প্লাস c, তাই তো? আর জানলাম হচ্ছে কোন একটা বিন্দুগামী আর m ঢাল বিশিষ্ট, যে x1 y1 বিন্দুগামী আর m ঢাল বিশিষ্ট রেখা সমীকরণ হবে y মাইনাস y1 ইকুয়াল টু m x মাইনাস x1। তো চলো, যতটুকু জানলাম আমরা একটু উদাহরণ করি বইয়ের।
এখানে বলা হচ্ছে যে একটা সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটা সরলরেখা যা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে, তার মানে তোমাকে থিটাটা দিয়ে দিচ্ছে ডিরেক্ট। থিটাটা কি দেওয়া, ডিরেক্ট দিয়ে দিচ্ছে। তার মানে তুমি ঢাল জানো, তার মানে কি জানো, ঢাল জানো। এবং এত বিন্দুগামী, ঢাল জানো, ঢাল জানলে মনে করবা যে ঢালের সাথে আর কি যায়, ওয়াই অক্ষের কর্তৃত্ব অংশ দেওয়া নাকি কোন একটা বিন্দুগামী। বিন্দুগামী হলে তাহলে হচ্ছে আমাদের এই কনসেপ্ট ঢাল আর বিন্দু জানো। তাহলে আমাদের এখানে যেহেতু ঢাল দেওয়া মানে দিক দেওয়া, অ্যাঙ্গেল দেওয়া মানে ঢাল আর বিন্দুগামী, তাহলে কোনটা দিয়ে করবো আমার আগে তোমরা বুঝে ফেলছো। তাহলে সবার আগে লেখো যে ওই সরল রেখার ঢাল, সরল রেখার ঢাল যেহেতু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে ওইটাই থিটা, তাহলে আমাদের জাস্ট কি আসবে বলতো, ট্যান ওই অ্যাঙ্গেলটাই, তাই না, 135 ডিগ্রি। ট্যান 135 ডিগ্রি মান কত আসে জানো, ক্যালকুলেট করে দেখবা, এটা -1 আসবে, এটা -1 আসবে। তার মানে অলরেডি তুমি জানো যে এটা হচ্ছে তোমাদের ঢাল, ঢাল এম, তাই না, ঢাল এমটা তুমি জানো। এখন এই যে এম ঢাল বিশিষ্ট, এম বলতে কত, এম ইকুয়াল টু -1 ঢাল বিশিষ্ট কোন বিন্দুগামী, 3, -2 বিন্দুগামী এই রেখার সমীকরণ। দেখো তো কি হওয়া উচিত, এটা হবে রেখার সমীকরণের y - y1 মানে যে বিন্দুটা দিয়ে যাচ্ছে ওইটার কোটি বিয়োগ হবে। তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না, এতটুকু ডিরেক্ট লিখলে তো তোমরা বুঝবাই, এতটুকু ডিরেক্ট লিখলে তোমরা তো বুঝবা, তোমরা অনেক বড় হয়ে গেছো আমি জানি। এরপর আসবে ঢাল, ঢালটা কত বলো তো, -m। আচ্ছা থাক, তোমাদের সাথে এত খারাপ করবো না, তাও এটা আস্তে ধীরে লেখো, y - y1 হচ্ছে m x - x1। তাহলে এখানে বলে দিবা এটা হচ্ছে x1 এটা y1, এটা বলে দিবা তাহলেই হবে। তাহলে এখন বসো y1 টা কত, -2, মাইনাসে +2, ঢালটা কত, -1 আর এই x -3, এই হচ্ছে তোমার সমীকরণ। এখন বাকিটা সাজানো তোমার কাজ, বুঝছো, তুমি একটু সাজায় দেখা দাও, y + 2 এই হচ্ছে -x + 3। তো এখানে তাহলে ফাইনালি আমরা লিখে দিতে পারি, কি লিখে দিতে পারি, এখানে লিখে দিই যে সুতরাং এই x এই পাশে আসলে যোগ হয়ে যাবে x + y, তাই না, আর 2 যদি এই পাশে যায় বিয়োগ হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু হচ্ছে 1। এই হচ্ছে তোমার অ্যানসার। বুঝতে পারছো, আই হোপ বুঝতে পারছো, তো কঠিন কিছু না। তো এইখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে দুইটি নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা আমি বিশ্বাস করি, আমি আজকে অনেক কিছুই বিশ্বাস করতেছি, তাই না, খালি বলতেছি আমি বিশ্বাস করি তোমরা জানো, আমি বিশ্বাস করি তোমরা জানো, বাট সত্যি বিশ্বাস করি তোমরা এটা জানো, না জানলেও সমস্যা নাই। দুইটা নির্দিষ্ট বিন্দুগামী রেখা সমীকরণ, পোলাপান কিছু পারক আর না পারক এই সূত্রটা ঠাসঠুস মুখস্থ বলে দেয়, বাট আমার কাছে খুবই বিদঘুটে লাগতো ছোটকালে। আমি যখন এনেছিলাম আমার এই সূত্র মনে থাকতো না, মুখস্থ বলা যা হয় আর কি। আচ্ছা যাই হোক, তো এখন দেখো যেহেতু তোমার সঞ্চয়পদ পারো, তাহলে আমার বিশ্বাস তোমরা এটা এখন নিজেরাই বের করতে পারবা। তো তোমার কি আছে, একটা রেখা জাস্ট তোমার দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, দুইটা বিন্দু দিয়ে দিচ্ছে, ওই রেখার উপরস্থ দুইটা বিন্দু তুমি জানো। তো ধরে নাও এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে এই x1 y1, আর আরেকটা বিন্দু হচ্ছে তুমি জানো হচ্ছে বি x2 y2, ঠিক আছে। এটা সমীকরণ তোমাকে বের করতে হবে, এটা সমীকরণ বের করতে হবে। এখন যেহেতু এটা সঞ্চয়পথ, তুমি ধরে নিচ্ছ সঞ্চয়পথের উপরস্থ একটা বিন্দু হচ্ছে px, y, px, y। এখন কিন্তু মজার জিনিস, এটা কিন্তু তোমাদের আমি শিখাইছি দুই নিয়মে। দেখো তো এ বি তো ওই রেখা দিয়ে যায়, তাই না, মানে এ বি দিয়ে ওই রেখাটা যায়, এ বি ওই রেখার উপর অবস্থান করে, তাহলে আর ওই রেখারই আর একটা বিন্দু হচ্ছে px, y। তার মানে এই রেখার উপর তিনটা বিন্দুই অবস্থান করতেছে, আমাদের সঞ্চয়পথের উপরস্থ যে কোনো একটা বিন্দু আর এ বি বিন্দু দিয়ে তো যাই। এখন এই তিনটা বিন্দু একই রেখার উপর যেহেতু অবস্থান করে, আমরা কি শিখছি, তিনটা বিন্দু যদি একই রেখায় অবস্থান করে, আমরা শুরুর দিকে শিখছিলাম যে এদের দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল 0 হয়। আমরা যখন ঢালের কনসেপ্ট শিখলাম, ঢালের কনসেপ্টে তোমাদের শিখেছিলাম যে তুমি তাহলে এরকম দুইটা দুইটা করে বিন্দু নিবা, দুইটা করে বিন্দু নিলে এতে ঢাল সেম আসতে হবে, ঢাল কি আসবে, সেম আসবে, শিখেছি না বলো, ওইটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তার মানে আমরা এখানে লিখতে পারি যে এই পি এ রেখার ঢাল ইকুয়ালস টু কি লেখা যায় দেখো তো, এ বি রেখার ঢাল বা এ বি রেখার ঢাল, হ্যাঁ
একটু খারাপ হয়ে গেছে হাতের লেখা, ঠিক আছে, একটু বুঝে নিও। এখন দেখো পি এ রেখার ঢাল তুমি কিভাবে বের করতে পারো? দুইটা বিন্দু রেখার ঢাল আমরা কি কোটি দ্বয়ের অন্তর নেই? আমি যদি এখান থেকে এটা বিয়োগ করি, অর্থাৎ y মাইনাস ওয়াই ওয়ান, তাহলে এখানে এই ভুজ থেকে বিয়োগ হবে x মাইনাস এক্স ওয়ান, তাই না, ইকুয়ালস টু এবি। এবি এটা ধরো আমি এইখান থেকে যে কোটিদ্বয়ের পরিবর্তন নিব, তাই না, পরিবর্তন, এটা y2 মাইনাস y1 ও করা যায়, আবার y1 মাইনাস y2 করা যায়। আমি y1 থেকে করলাম, অর্থাৎ y1 মাইনাস y2, ভুজের অন্তর তাহলে হবে x1 মাইনাস x2। এটাই, দেখো তো, এটা এটা তো তোমরা চিনো, এই সূত্রটাকে কিন্তু তোমরা চেনো। আমি পার্সোনালি এতটুকু এটাকেই সূত্র বলি, মানে আমি ছোটকালে এটাই শিখছিলাম, যে ঠাড়া মুখস্থ করছিলাম যে এইটা। আবার তোমরা অনেকে কি করো যে আর গুণন করে লেখো, আবার অনেকে কি করো আর গুণন করে কি করো যে y মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইকুয়ালস টু x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, ঠিক আছে। আর আমি ছোটকালে এটা শিখছিলাম, এভাবে শিখছিলাম। দেখো মনে রাখার প্রসেসটা এভাবে ছিল। তোমরা যদি অনেকে মনে রাখতে না পারো, কি করবা, এখানে y লিখবা, এরপর y1 বিয়োগ দিবা, y লিখে y1 বিয়োগ দিবা, নিচে x এর সেম কাজ করবা, এটা y দিয়ে করছো, সেম কাজটা x এ, মানে এখানে x লিখে x1 বিয়োগ দিবা, ইকুয়াল টু, এখন এখানে থামসলা কিসে, শেষে লিখছিলা y1, তো এখানে y1 দিয়ে শুরু করবা, মাইনাস এবং y2 করবা, নিচে আবার সেম x এরটা লিখবা, অর্থাৎ x1 মাইনাস x2, ঠিক আছে। এই আর কি ছোটকালে ভাবে মনে রাখতাম, তোমাদেরকে খালি বললাম মনে রাখার জন্য। তোমরা এটা মাথায় রাখতে পারো, এটা মাথায় রাখতে পারো, আর এটা তো সেম, ঠিক আছে। তো চলো আমরা এখন দেখি উদাহরণ, যে এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি। এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তাহলে আমাদের কাছে যেহেতু দুটো বিন্দু দেওয়া x1 y1, তাই না, x1 y1 x2 y2, তুমি যাকে ইচ্ছা x1 y1 যাকে ইচ্ছা x2 y2 ধরো, ঠিক আছে। আবার এটা x1 ধরো, এটাকে y1 ধরো না, এই পাপ করো না, এটা x1 y1 এটা x2 y2, অথবা এইটা x1 y1 ওইটা x2 y2, ঠিক আছে। তো এখন এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে, ডাইরেক্ট অ্যাকশন, y মাইনাস y1, নিচে সেম x এর হবে x মাইনাস x1, যেখানে থামছিলাম মানে y1 মাইনাস y2, এখানে x এর ওইভাবে হবে x1 মাইনাস x2, বসে দাও, অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে y মাইনাস y1 কত 9, x মাইনাস x1 কত 6, ইকুয়াল টু y1 কত দেখো তো 9, y2 কত দেখো তো 3, x1 কত 6 মাইনাস 4। তো এখানে এটা কত আসে, y মাইনাস 9 x মাইনাস 6, 9 থেকে 3 গেলে কত হয় 6, আর 6 থেকে 4 গেলে হয় 2। এখন তুমি একটু এখানে আরো কাটাকাটি যায়, যে 2 আর 6 এটা কাটাকাটি যায়, কত লেখা যাবে 3, তাই না। পরে হচ্ছে আর গুণন করে দিই, তাহলে y মাইনাস 9 ইকুয়াল টু হচ্ছে, দেখো y মাইনাস 9 ইকুয়াল টু হচ্ছে 3x মাইনাস 18। তাহলে আমরা কি লিখতে পারি, যে সুতরাং 3x ওই yটা ওই পাশে চলে গেল মাইনাস y, আর মাইনাস 18টার পাশে আসলে প্লাস 18, 18 থেকে 9 গেলে 9 হবে, 9 হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝে গেছে? দেখো সহজ ছিল। তোমরা যদি এটা মাথায় রাখতে নাও পারো, আর একটা অপশন আছে, বাট এটা বলবো 100% মাথায় রাখতে, এইভাবে অঙ্ক করবা, দুই বিন্দু থাকলে এটা দিয়ে করে ফেলবা ঠাস ঠুস। আর একটা আছে, অনেকে এটা মনে রাখতে কষ্ট হয়, অনেকে এটা করতে পারো, যে আচ্ছা এই দুইটা বিন্দু দেওয়া আছে, তোমাকে কি বের করতে হবে, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো অনেকে তোমরা আরেকটা কাজ করো, এটা বিকল্প কাজ কি, যে তুমি যেহেতু এই রেখা বের করবা যেটা এই বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দু দ্বয়ের ঢাল, মানে এই দুইটা বিন্দু আমি রেখার ঢাল কত আসবে, ঢাল তো বের করা কি কোটি দ্বয়ের অন্তর, মানে y2 মাইনাস y1, মানে জাস্ট এই বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, 3 আর 9 4 আর 6। আমরা যদি উল্টা করি 9 আর 3 বিয়োগ করি, আর 6 মাইনাস 4 বিয়োগ করি, মানে y1 মাইনাস y2, নিচে কি x1 মাইনাস x2, এটা করা যায়, অথবা y2 মাইনাস y1 ডিভাইডেড বাই নিচে x2 মাইনাস x1, ঠিক আছে। আমরা তাহলে এটা করি, ঢাল বের কি 9 মাইনাস 3 করলে কত আসবে 6, আর 6 মাইনাস 4 করলে কত আসবে 2, তার মানে আমাদের ঢাল আসবে হচ্ছে 3। ঢাল পেয়ে গেলা। এখন তুমি জানো তোমার রেখার ঢাল এটা, তোমার রেখাটা এই বিন্দু দিয়ে যাও, এই বিন্দু দিয়েও যায়, দুইটাই যায়, যে কোনো একটা বিন্দু নাও, তার মানে দেখো ওই যে ঢাল এত, আর এই যে এত বিন্দুগামী রেখার সমীকরণ কি, ঢাল আর বিন্দুগামী, তাহলে রেখার সমীকরণ হলো y মাইনাস যে কোনো একটা বিন্দু, ধরো তুমি এইটাকে সিলেক্ট করছো,
ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে কত 3, এরপর ঢাল গুণ হয়, এই যে ঢাল, এরপর হবে এক্স মাইনাস এক্স ওয়ান কত দেখো তো 4, দেখো এটাই আসবে তোমার, দেখো এটাই আসবে কি হবে, এটা দেখো এটা কি ওয়াই মাইনাস 3, এটা কত 3x মাইনাস 3 4 12, 3 4 12। এখন দেখো তো এই ওয়াইটা এই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস ওয়াই, মানে 3x মাইনাস ওয়াই, মাইনাস 12টা এই পাশে আসলে প্লাস 12, 12 থেকে 3 গেলে 9, এভাবেও করা যায়। এই দুই বিন্দু কনসেপ্টও করা যায়, আর ঢাল আর একটা নির্দিষ্ট বিন্দুগামী এটা দিয়েও করা যায়। আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা এখন একটা প্রশ্ন সলভ করি। আমাদের প্রশ্ন 1, যে মূল বিন্দু দিয়ে যায়, দেখো মূল বিন্দু দিয়ে যায় মানে মূল বিন্দুগামী, আর আমরা জানি মূল বিন্দুগামী রেখার সমীকরণ আসবে y = mx, কোনো সিটি থাকবে না, y এর কর্তৃত্ব অংশ নাই, y = mx, এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে দেখো আমাদের y = mx, এই mটা তো জানতে হবে, ঢালটা কি জানতে হবে না? এই ঢালটা জানার জন্য অপশন মানে তোমাকে বিছায় রাখছে, নাও তুমি মুখে তুলে তুলে নাও, যে যখন একবার যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ, এটা জানলেই তো আমাদের কি ঢাল বের হয়ে যায় না, x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটাই কি tan থিটা মানেই তো ঢাল, একবার 45 একবার 90 একবার 135 ডিগ্রি করে। এখন সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো একদম বাচ্চাদের অঙ্ক, যে মূল বিন্দুগামী রেখার সমীকরণ y = mx, এই হচ্ছে আমরা 1 নং দিয়ে রাখলাম। এমন তো হচ্ছে এখন কি তিনটা কন্ডিশন দিয়ে রাখছে 1 নম্বর, এরকম তিনটা কন্ডিশন থেকে এক এক রকম ঢাল আসবে, এক এক রকম রেখা আসবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি করি, 1 নম্বর অঙ্ক আমরা করা শুরু করলাম, যে 1 নং থেকে আমরা কি পাই, দেখো তো এখানে ঢাল কত আসবে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করতেছে হচ্ছে 45 ডিগ্রি, তার মানে ঢালটা আসবে হচ্ছে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, এটার মান কত 1, এই মানটাই তুমি এখানে বসাই দিবা, যে সুতরাং 1 নং হতে, এটা অঙ্কের 1 আর এটা সমীকরণ 1, ঠিক আছে? তাহলে 1 হতে পাই, আবার বললাম এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন আর এটা হচ্ছে সমীকরণ, ঠিক আছে? 1 হতে পাই আমাদের কি আসবে সমীকরণটা y = m এর মানটা x, তার মানে y = x, শেষ। তুমি চাইলে এভাবে লিখতে পারো যে x - y = 0, বুঝা গেছে? 2 নম্বরটা দেখো, 2 নম্বরে তোমার ঢাল কত আসে, tan 90, tan 90, tan 90 মান কত বলো, অসংজ্ঞায়িত না, মানে 1/0, 1/0, এইটা তুমি ধরো হচ্ছে বসায় দাও এখানে, তাহলে y = মানে 1 হতে পাই, 1 হতে আমরা কি পাই, y = 1/0 x, তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো তো, এই 0 যদি গুণ হয়ে যায় আর গুণন করে, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে x = 0, মানে y অক্ষ, x = 0 একদম y অক্ষ, ঠিক আছে? কারণ y অক্ষটা দেখো মজার জিনিস, এটা কি x = 0 আমাদের y অক্ষ না, মনে পড়ে? দেখো একটু যদি মনে করে দিই হালকা, এই দেখো y অক্ষটা, y অক্ষ আমাদের মূল বিন্দু দিয়ে যায় না, অবশ্যই মূল বিন্দু দিয়ে যায়, তাহলে y অক্ষের সমীকরণ কি হওয়া উচিত, y = mx হওয়া উচিত। এখন যেহেতু মূল বিন্দুগামী সব রেখা হচ্ছে y = mx, এখন y অক্ষ, ঠিক আছে, এটা দেখো, এটা ঢালটা দেখো তো, ঢাল কি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণে আছে, 90 ডিগ্রি কোণ, তাহলে এখান থেকে দেখো ঢালের মানটা কত আসবে 1/0, tan 90 মান 1/0, এখানে বসায় দাও, যে y = 1/0 x, এই আর গুণন করে x = 0, দেখো এটাই আসছে, ঠিক আছে? পরেরটা দেখো 135 ডিগ্রি না, এটা নিজেরা করে নিবা। পরের ম্যাথ দেখো, এখানে কি বলছে লেখা দেখা যায়, এখানে বলা হচ্ছে যে m ও c এর মান কত হলে y = mx + c, মানে তোমার কাছে এটার মান আর এটার মানটা জানা নাই, ঠিক আছে? এই দুইটার মান তুমি জানো না। এখন এই কয়টা, এই মান কি কি হলে এই রেখাটা, ওই যে যে মান জানো না ওইটা দিয়ে একটা সরলরেখা দেওয়া, এই রেখাটা এইটা আর এই বিন্দুগামী হবে, মানে এই বিন্দুগামী হবে, দুইটা মান তোমাকে কি করতে হবে, বের করতে হবে, তোমাকে দুইটা মান বের করতে হবে। এখন তোমার রেখাটা এই বিন্দু দিয়েও যায়, এই বিন্দু দিয়েও যায়, তোমার মাথায় কি কিছু কাজ করতেছে, কি কাজ করতেছে, সিদ্ধ করা তো মন চাচ্ছে না, যেহেতু এই রেখাটা এই বিন্দু দিয়ে যায়, তার মানে এই বিন্দুর যে ভুজার কোটি, এইখানে ভুজার কোটিতে বসে যাবে, মানে x আর y বসে যাবে, তো ওইটাই করব। তাহলে যে y = এই mx + c কি হবে বলতো, 1,1 বিন্দুগামী হলে,
তাহলে আমরা কি করতে পারি যে এখানে x এর মান বসবে 1, y এর মান বসবে 1, তাহলে 1 x এর মান যদি 1 বসে তাহলে m, এ হচ্ছে c, তাহলে এই লেখা যায় m প্লাস c ইকুয়াল টু 1। আর কিছু লেখা যাচ্ছে না, কারণ এখানে দেখো কয়টা আননোন, দুইটা আননোন, সমীকরণটা একটা, দুইটা আননোন তো একটা সমীকরণ থেকে বের হবে না, তাই না? তো এটা আমরা দিয়ে রাখলাম 1। আবার দেখো, আবার ওই যে আমাদের y ইকুয়াল টু যে mx প্লাস c 2,2 বিন্দুগামী, 2,2 বিন্দুগামী হলে আবার তাহলে এই x এর মান এখানে বসবে, এই কোটির মানটা এখানে বসবে, y এর মানটা এখানে, তাহলে হচ্ছে 2x, সরি x এর মানটা 2m প্লাস c, বুঝে গেছে? এই হচ্ছে 2। এখন দেখো তো এই 1 নং আর 2 নং তুমি সমাধান করে নিতে পারবে না, তাহলে m আর c এর মানটা বের হয়ে যাবে, ওইটা তোমার প্রশ্ন, ঠিক আছে? তাহলে এটা যদি কি করি, যেহেতু এখানে c c ব্যালেন্স করাই আছে, তাহলে আমি এক কাজ করি 2 বিয়োগ 1 করে দিই। 2 বিয়োগ 1 করলে তাহলে কি হবে, 2 এর যে লেফট হ্যান্ড সাইডটা থেকে 1 এর লেফট হ্যান্ড সাইডটা বিয়োগ যাবে, ইকুয়ালস টু 2m প্লাস c মাইনাস 1 এর রাইট হ্যান্ড সাইডটা বিয়োগ যাবে, মাইনাস m মাইনাস c। তাহলে 2 থেকে 1 গেলে কত আসবে, 1, তাই না? 2m থেকে m গেলে কত আসবে, m, তাহলে m এর মান 1। m এর মান তুমি যেখানে এক জায়গায় বসে দাও, তাহলে লেখো এখান থেকে যে আবার কোথায় বসাবা, 1 নং এ বসে পাই, যে 1 হতে পাই, m এর মান যদি বসাই দিই 1, যদি এটা 1 হয় তাহলে আমরা কি লিখতে পারি, 1 ইকুয়াল টু 1 প্লাস c, কাটাকাটি যে c এর মানটা 0 আসবে, বুঝে গেছে? তো m এর মান 1, c এর মানটা 0, এখানে ভালো করে লিখতে হবে m ইকুয়ালস টু 1। এই হচ্ছে আমাদের শেষ। এখন বলা হচ্ছে যে রেখাটি কি মূলবিন্দুগামী, তুমি যে m আর c মানটা যে পাইলা এটা কি মূলবিন্দুগামী হইলো এখন, কারণ তোমার রেখাটা তো এই যেরকম, তাই না? এখন দেখো আমাদের তাহলে রেখাটা দাঁড়ায় হচ্ছে এরকম, y ইকুয়াল টু m এর মান তো 1 ইনটু x, আর c তো লেখা লাগবে না। এখন বলো y ইকুয়াল টু x, এটা কি মূলবিন্দুগামী না? অবশ্যই মূলবিন্দুগামী, কারণ এখানে c এর মানটা 0, c ইকুয়াল টু 0 মানে y এর কর্তৃত্ব অংশ 0 আসলেই, যে এই ফরম্যাটে c এর মানটা 0 আসলেই এটা কি হয়, মূলবিন্দুগামী। এটা লিখে দিবা, তাহলে তোমার অঙ্ক শেষ। পরেরটা দেখো, প্রশ্ন 3, কিছুটা আগেরটার মতনই, বাট মোটামুটি দেখো অনেকবার বোর্ডে আসছে, দেখা যায় কিনা বারবার। তো এখানে বলা হচ্ছে যে প্রশ্ন 3-এ যে a h, k বিন্দুটি cx, y cx মাইনাস y ইকুয়াল টু 1 রেখার উপর অবস্থিত। এই বিন্দুটাই রেখার উপর অবস্থিত। আমরা ম্যাথমেটিক্যালি কখনো যদি দেখি কোনো একটা বিন্দু কোনো একটা সঞ্চারপথে অবস্থান করে, আমরা ঠাসঠুস বসে দিয়ে সিদ্ধ করি, তাই না, প্রয়োজনের খাতিরে। তো এই বিন্দুটা যেহেতু এই রেখার উপর অবস্থান করে, তাহলে এই ভুজার কোটি দিয়ে এটার এক্স আর ওয়াই রিপ্লেস হবে, এবং বি হচ্ছে আর একটা বিন্দু যে কে কমা এইচ, এটা এইচ কমা কে আর এটা কে কমা এইচ, একটু উল্টা। এটা হচ্ছে আবার আর একটা রেখা যে 2x - 5y = 5, এটার উপর অবস্থান করে। এখন বলতেছে যে এ বি সমীকরণ নির্ণয় করো, এ বি সমীকরণ নির্ণয় করো, এ বি এর সমীকরণ নির্ণয় করো। এ বি সমীকরণ বের করা যাবে, সমস্যা নাই, এবং এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, সমীকরণ বের করাই যাবে। বাট কি আগে এ বিন্দু আর বি বিন্দুটা তো জানতে হবে। এখন এ তো হচ্ছে এইচ কমা কে আর বি হচ্ছে কে কমা এইচ। আগে এইচ আর কে এর ভ্যালুটা জানলে কি এ আর বি জানা হয়ে যাবে। এ আর বি জানলে তো যে দুই বিন্দুগামী রেখার সমীকরণ, এ বি কি দুই বিন্দুগামী রেখার সমীকরণ না, আর এ বির দৈর্ঘ্য বের করতে পারবা, ওই যে √x2 - x1 + y2 - y1 হোল স্কয়ার, তাই না? তো এইটাই হচ্ছে আমাদের মেন টাস্ক। আগে হচ্ছে এ বি বের করতে হবে, মানে এ বি মানে এইচ কে। এখন দেখো যদি আমরা সলিউশন শুরু করি, যে এই বিন্দুটি এই রেখার উপর অবস্থান করলে, যে এ এইচ কমা কে বিন্দুটি (6x - y) = 1 এর উপর অবস্থিত হলে তাহলে কি হবে দেখো তো, এটা দিয়ে সিদ্ধ হবে। তার মানে x এর জায়গায় বসবে h, মানে 6h মাইনাস y এর জায়গায় বসবে k = 1, তাই না? এটা হচ্ছে এক নং। এবং আরেকটা হচ্ছে b, ওইটা দেখো তোমরা নিজেরা লেখো, একটু লিখে নিবা বাংলা কথাটা, যে b k, h
বিন্দুটি, আচ্ছা লিখতেছি যখন লিখেই ফেলি, কোন রেখার উপর অবস্থান করে? 2x - 5y = 5 এর উপর অবস্থান করলে, হ্যাঁ ডট ডট দিয়ে বললাম যে এর উপর অবস্থিত হলে আমরা এখানে কি লিখতে পারি? দেখো তো এখানে x এর জায়গায় বসবে 2 মানে k, x এর জায়গায় বসবে হচ্ছে k, -5 y এর জায়গায় বসবে হচ্ছে h ইকুয়াল টু হচ্ছে 5, তাই তো? এই হচ্ছে 2। এখন দেখো তো h k k h, এটা তোমার কাছে দুইটা সমীকরণ। একটু সাবধান, একটু সাবধান, আমরা ক্যালকুলেটর সলভ করে ফেলবো। তো এখানে হচ্ছে আগে h, এখানে যেহেতু h আগে লিখছো এখানে আগে h টাকে লেখো, -5h + 2k ইকুয়াল টু হচ্ছে 5, এইটা হচ্ছে 2। মানে h হচ্ছে তোমার x, k হচ্ছে y। এই x y এরকম দুইটা সমীকরণ তোমরা সমাধান করা শিখছো না? অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন। তো এটা এখন তুমি সলভ করবা। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে সলভ করে ফেলি, যে একটু সময় চেয়ে নিচ্ছি সলভ করার। এখানে হচ্ছে 6 - 1 1 -5 2 5। এখানে তোমরা ক্যালকুলেটর সলভ করলে এখানে আমরা পাচ্ছি যে তোমরা যেটা ইচ্ছা সেটা পাও, সরি মানে যেভাবে ইচ্ছা সেভাবে সলভ করো, মানতে একই পাবা। এখানে x হিসেবে আসবে 1, x মানে h হিসেবে আসবে 1 এবং y হিসেবে মানে k হিসেবে আসবে হচ্ছে 5, ঠিক আছে? এটা আসবে হচ্ছে 1, এটা আসবে হচ্ছে 5। এখন তাহলে আমাকে বলো যে সুতরাং a বিন্দুটা কি? দেখো তো a বিন্দুটা হচ্ছে আগে h পরে k, h হিসেবে আসছে 1, k হিসেবে আসছে হচ্ছে 5, তাই তো? b বিন্দুটা হচ্ছে আগে k পরে h, k হচ্ছে 5 আর এটা কত? 1। দেখো a আর b বিন্দু তুমি জেনে ফেলছো। এখন কি a b সমীকরণ বের করতে পারবা না? a b রেখার সমীকরণ পারবা। ওই যে y - y1 ডিভাইডেড বাই x - x1 ইকুয়াল টু y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2, দুই বিন্দুগামী রেখার সমীকরণ। দেন তুমি কি ab এর দৈর্ঘ্য বের করতে পারবা না? আমার বিশ্বাস পারবা। বাকিটুকু কি তোমাদের SW, এতটুকু তো পারতেই হবে। এখন দেখো এমন একটা রেখার সমীকরণ নির্ণয় করো যা 2, 3 বিন্দুগামী এবং x অক্ষের সমান্তরাল। এমন একটা রেখার সমীকরণ নির্ণয় করতে হবে যা 2, 3 বিন্দুগামী এবং x অক্ষের সমান্তরাল। তোমরা আমাকে বলো সবার আগে এখানে কি খেয়াল করা যায়? x অক্ষের সমান্তরাল না? আমাকে বলো তো x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? এটা বলতে হবে, আমি এখন জানি না। বলো x অক্ষের সমান্তরাল রেখা। যদি ভুলে যাও কোনো সমস্যা নেই, মাথায় নাও যদি আসে কি করবা? জাস্ট x অক্ষের সমান্তরাল রাখো। x অক্ষের সমান্তরাল উপরে আঁকো নিচে আঁকো ম্যাটার করবে না। এটা x অক্ষ না, এটা তাহলে y = 0, এটা তাহলে y থেকে কত দূরে আছে মানে এখানে সরি x থেকে কত দূরে আছে a দূরে ধরো, তাহলে y = a, এটাই লিখে দিবা y = a, শেষ। বুঝতে পারছো? এভাবে সবসময় মনে রাখবা। যদি বলতো y অক্ষের সমান্তরাল, ঠান্ডা মাথায় x অক্ষ y অক্ষ আঁকবা, y অক্ষ তাহলে x = 0, তাহলে y অক্ষের সমান্তরাল রেখা হবে x = যে দূরে, দূরত্ব জানতে হবে। এই a বসাও, b বসাও, c বসাও, d বসাও, একটা k বসাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো তোমার অ্যান্সার এটাই, তুমি বলে দিচ্ছ আমার অ্যান্সার এটাই, x অক্ষের সমান্তরাল মানে y = a। বাট এখন দেখো এর মানটা কি বলে দিতে হবে না? এর মানটা তো বলে দিতে হবে। এটা তোমার রেখা, ঠিক আছে? এই রেখাটা 1 নং রেখা দেখো কোন বিন্দু দিয়ে যায়? 2, 3 বিন্দুগামী, 2, 3 বিন্দুগামী। এখন দেখো এই যেই বিন্দু দিয়ে যায় কোন একটা রেখা ওইটা দিয়ে সিদ্ধ হয়, মাত্রই তো এগুলো করলা। তাহলে এটা দিয়ে 1 নং রেখা সিদ্ধ হবে, মানে 1 নং রেখা যেখানে ভুজ x এখানে এটার ভুজ বসবে, 1 নং রেখা যেখানে y এখানে এটার কোটি বসবে। এখানে তো 1 নং রেখায় কোনো x নাই, তাহলে এখানে ডাইরেক্ট 3 = কি বসবে? a, এর মান 3। ডাইরেক্ট দেখো a = কত? 3। এখন এটা মান 1 নং এ বসায় দাও, তাহলে 1 হতে পাই, 1 হতে পাই কি দেখো তো এর মান 3 না, তাহলে y = 3, এটাই তোমার অ্যান্সার। এটা তো এত ফর্মালিটিস ভাবে করলাম, এত ফর্মালিটিস ভাবে করলাম। আমি হলে কিভাবে করতাম জানো? মানে যদি রাফ করতাম, রাফ করলে এইভাবে করতাম। দেখো ফার্স্ট এটা কি বলছে? 2, 3 বিন্দুগামী, 2, 3 মোটামুটি ধরো 1, 2 এদিকে, 1, 2, 3 এদিকে, এই বিন্দুটা নিলাম। আর কি বলতো কোন অক্ষের সমান্তরাল? x অক্ষে, তাহলে যে ঠাস করে x অক্ষের সমান্তরাল রাখবো। এই দূরত্ব কত জানি? 1, 2, 3, এই 3 না? এটা কি x অক্ষ, অর্থাৎ y = 0, এই যে দূরত্ব কত? 3,
পজিটিভ না নেগেটিভ, যেহেতু উপরে পজিটিভ 3 তাহলে এটা आंसर y = 3। শেষ। এটা না অফিশিয়ালি বইয়ের মতন, হ্যাঁ x অক্ষে সমান্তরাল y = a, ওইটা এত বিন্দুগামী, চলো একটু বসাই, আর এটা এভাবে করে ফেলা যায়। ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠাসঠুস করে দিব অঙ্ক। পরেরটা দেখো, এটা কি শেষ অঙ্ক? না, এরপর আরেকটা আছে। তো পরেরটা দেখো যে x = 4, সরি x - 4 = 0, y - 5 = 0, x + 3 = 0, y + 2 = 0। সমীকরণগুলো একটি চতুর্ভুজের চারটি বাহু নির্দেশ করে কর্ণের দৈর্ঘ্য সমীকরণ হাবিজাবি বের করতে বলছে। তোমাদেরকে একটা কথা বলছিলাম যে দেখো, সরলরেখাতে যদি খালি একটা চলক থাকে, মানে হয় x আছে আর কেউ নাই, তাহলে এটা কোনো না কোনো একটা অক্ষের সমান্তরাল, বের করে ফেলা যাবে। শুধু y আছে, এটাও হয় x অক্ষ বা y অক্ষের সমান্তরাল। ইভেন তোমরা জানো যদি y থাকে তাহলে x অক্ষের সমান্তরাল, আর x থাকলে y অক্ষের সমান্তরাল, এটা বুঝবা। বাট এখানে দেখো এই যে এটার যে সমীকরণটা, এটা দিকে তাকাও, এখানে খালি x আছে, তার মানে এটা ডেফিনেটলি হবে y অক্ষের সমান্তরাল। এটাও একটা অক্ষের সমান্তরাল, এটাও একটা অক্ষের সমান্তরাল, এটাও একটা অক্ষের সমান্তরাল, এগুলো নিয়ে কোনো ভয় পাবা না। আর যদি শুধু xy থাকে, কোনো কনস্ট্যান্ট যোগ বিয়োগ আকারে নাই, শুধু xy, তাহলে এটা মূলবিন্দুগামী। এটা কি হয়? মূলবিন্দুগামী। এই সমীকরণগুলো চেনা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো চলো আমরা এখন একটু প্রশ্ন দেখে কি কি দেখি। এখানে দেওয়া হচ্ছে x - 4 = 0। একটু তুমি ছক কাগজ নাও, ঠিক আছে? একটু ছক কাগজ নিই আমরা। x - 4 = 0 দেখো, তাহলে এখানে কি লেখা যায়? x = কি 4 না? x = 4। এখন দেখো এটা আমাদের কি x অক্ষ, এটা কি আমাদের y অক্ষ, বাট এভাবে না, এটা হচ্ছে আমাদের y = 0, আর এটা হচ্ছে আমাদের x = 0। এখন দেখো x = 4 রেখা কোথায় হবে? এই যে y, এই এটা সমান্তরাল, তাহলে x = 0 এর সমান্তরাল হবে, 4 ঘর দূর হবে, মানে ডান দিকে 1 2 3 4, তাহলে এই হচ্ছে, দেখো বুঝা গেছে? এই হচ্ছে x = 4, মানে x - 4 = 0। পরেরটা দেখো y = 5, তো y = 0, এটা তো y = 0, তাই না? তো y = 5 টা কি হবে বলো তো? এর সমান্তরাল হবে জাস্ট 5 ঘর উপর হবে, মানে 1 2 3 4 5। এটা এটা হচ্ছে কি আমাদের y = 5। এরপরটা এখান থেকে লিখে রাখি। এরপরটা হচ্ছে x + 3 = 0, অর্থাৎ x = -3, x = -3, x = -3 কিরকম হবে দেখতে? এই যে x, এই এটা সমান্তরাল, আর -3 মানে 1 2 3, এই যে আমার এটা x = হচ্ছে -3। এরপর হচ্ছে y + 2 = 0, মানে y = -2, এটা হচ্ছে y = 0, -2 মানে হচ্ছে 1 2 3, এই যেমন। ঠিক আছে, তো আমাদের চারটা রেখা, এই সমীকরণগুলো একটা চতুর্ভুজের চারটা বাহু নির্দেশ করে। দেখো তো এই যে চারটা রেখা দিয়ে, এই যে কোন চারটা দিয়ে দেখো তো, এইটা 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 আর এটা দিয়ে দেখো তো কোন চতুর্ভুজটা হয়? যে এটা না, ছেদ করছে, যে এরা এরা পরস্পর যে ছেদ করলো, এই চতুর্ভুজটা হয় না? এখন বলো যে এই চতুর্ভুজের চারটা বাহু নির্দেশ করে কর্ণের দৈর্ঘ্য সমীকরণ নির্ণয় করো। তুমি খেয়াল করো, তুমি এই চতুর্ভুজের চারটা শীর্ষ জানো কিভাবে? তুমি এই শীর্ষটার দিকে তাকাও, এটা মূল বিন্দু ছিল কিন্তু, তাই না? একদম এই শীর্ষটার দিকে তাকাও, এটা কত হবে দেখো, এটা এতটুকু না, এতটুকু ভুজ আর এতটুকু কোটি, এতটুকু ভুজ, মানে ভুজের দিকে তাকাও, এই যে x = 4 দেখছো, এই যে ভুজ, এই যে দরকার না, এই রেখাটা কত দেখো 4 দেওয়া, এরপর এই যে এখানে কোটি, যে এখানে যেতে হবে, এটা দেখো, এটা কি y = 5, তার মানে এটা হচ্ছে 4,5। আসলে আমি কি করলাম জানো, আমি আসলে এই যে এই
x ইকুয়াল টু 4 আর y ইকুয়াল টু 5 রেখা সমাধান করলাম, সমাধান করে x এর মান 4 y এর মান তো 5 অলরেডি বলাই আছে, x ইকুয়াল টু 4 y ইকুয়াল টু 5, মান তো বের করার কিছুই নাই। ঠিক একইভাবে দেখো তুমি এই শীর্ষটাও জানো, এটা দেখো এটা তাহলে আমাকে এইদিকে যেতে হইছে, এটা মানে x এর মান দেখো যে -3 লেখা, উপরে যেতে হচ্ছে, উপরে দেখো এটা দেখো y ইকুয়াল টু 5, তার মানে এটা হচ্ছে -3,5। দেখছো, দেখো এটাও তুমি জানো, এটা কোনটা নিয়ে তৈরি হচ্ছে, এই রেখা আর এই রেখা, এই রেখা দেখো এই রেখা বরাবর x লেখা 4, তার মানে এই যে x হবে 4, আর আরেকটা রেখা যেটা এটার y ইকুয়ালস টু কত লেখা -2। আর নেক্সট এটা দেখো, এটারও দেখো তুমি জানো, এটা দেখো এটা কোন কোন রেখা নিয়ে তৈরি হয়েছে, এইটা আর এইটা, তাই না? এই রেখার দেখো x এর মান -3 লেখা, আর আরেকটা এটা হচ্ছে -2 লেখা। ঠিক আছে, এই হচ্ছে চারটা বাহু তুমি জানো। চারটা বাহু তুমি যদি জানো তাহলে দেখো তো তুমি কি করতে পারো, যে কর্ণের দৈর্ঘ্য বের করতে পারো না? কর্ণের আমরা আবার জানি কি এটা কি, এটা চতুর্ভুজ, চতুর্ভুজের কর্ণ কি হয়, সমান সমান হয় দৈর্ঘ্য, সামান্তরিক হলে একটা কম একটা বেশি হয়, বাঁকায় যায় না। চতুর্ভুজের সামান্তরিক চতুর্ভুজের কর্ণগুলা দুইটা সমান দৈর্ঘ্যের হয়। আবার কর্ণেরও সমীকরণ বের করে নিতে পারবা না? ধরো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে তুমি এসি দৈর্ঘ্য আর বিডি দৈর্ঘ্য বের করে দেখাবা। তুমি যেহেতু এর স্থানাঙ্ক জানো তাহলে এসি দৈর্ঘ্য বের করে দেখাবা, এরপরে বিডি দৈর্ঘ্য বের করে দেখাবা। এরপর বাকি কর্ণের সমীকরণ চাচ্ছে, অর্থাৎ এসি সমীকরণ, এই দুই বিন্দুগামী রেখার সমীকরণটা বের করে দেখাবা। বিন্দু যেহেতু জানো এখন কিন্তু আমি করে দেখাবো না, এই সমীকরণ বের করে দেখাবা আর এই সমীকরণটা বের করে দেখে দিবা, বি আর ডি বিন্দুগামী রেখার সমীকরণ। বুঝতে পারছো? আর এটা তো চিত্র এঁকে করলাম, চিত্র না এঁকে কি করবা, তুমি জাস্ট এরকম ভাবে 1 নং সমীকরণ লিখতে পারতা, এভাবে লিখতে পারতে, এটা হচ্ছে x - 4 = 0, এটা হচ্ছে 1 নং। তারপরে y - 5 = 0, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এরপরে x + 3 হচ্ছে 0, তাই না? এটা হচ্ছে 3 নং সমীকরণ। এরপরে y + 2 হচ্ছে 0, এটা হচ্ছে 4 নং সমীকরণ। এই চারটা লেখার পর তোমাকে এখন কি করতে হয়, সমাধান করতে হবে। বুঝতে পারছো? কারণ সমাধান করলে তুমি এই বিন্দুগুলো পাবা। সাপোজ যে তুমি হচ্ছে 1 আর 2 সমাধান করবা, কি করবা, 1 আর 2 সমাধান করবা। 1 ও 2 হতে দেখো 1 আর 2 তুমি যদি সমাধান করতে চাও, 1 থেকে তুমি ডাইরেক্ট লিখতে পারতেছো x এর মান কত আসবে 4, y এর মান কত আসবে 5, এটা সমাধান তো করার কিছুই নাই। তাহলে একটা শীর্ষ আসবে কি 4,5, এটা হচ্ছে ছেদবিন্দু, এই হচ্ছে 4,5, এই যে এক এই সমাধান করে 4,5 একটা স্থানাঙ্ক পাইলা। এরপর তুমি কি নিতে পারো, এরপর তুমি ধরো 2 আর 3 ও নিতে পারো, 2 আর 3, এভাবে 3 আর 4 ও নিতে পারো। বুঝতে পারছো? এই হয় তোমার চারটা শীর্ষ বের করতে হবে, সমাধান করা। আমি সমাধান না, আমি তোমাদের চিত্র এঁকে এটা সমাধান দেখা দিলাম, আর বাকি প্রসেস হচ্ছে এসি আর বিডি বের করে নিবা। বুঝতে পারছো? দেখো এটা এটা হচ্ছে কি, এই রেখা সেম ক্যাটাগরির মধ্যেই পড়ে, তাই না? সেম ক্যাটাগরির মধ্যেই পড়ে। তো এখানে কি বলা হচ্ছে, x = 3, x = 5, y = 4 আর y = 7, এদের দ্বারা উৎপন্ন আয়তের কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। দেখো এটা ঢাকা ইউনিভার্সিটি 19-20 আসছে, আবার সিলেট বোর্ড 14 সালেও আসছে। তো দেখো ধরো এবার আমি তোমাদের লিখে লিখে দেখাচ্ছি, আগেটা তো চিত্র এঁকে করলাম, এটা ধরো হচ্ছে যে x = 3, 1, তারপর x = 5, এই হচ্ছে 2, তারপর y = 4, এই হচ্ছে 3, আর এটা y = 6 হবে মনে হয় না, 7 = 6 তো হবে না, y = 6 হবে। তো y হচ্ছে 6। তো আমরা কি করি, 1 আর 2 নেই, মানে আমাদের যেহেতু একটা আয়তক্ষেত্র দেখো এরকম হবে, তাই তো আমি এবার তোমাদের আর কি চিত্র এঁকে করাচ্ছি না, তোমার চিত্র আঁকলে তো আরো ভালো, চিত্র আঁকলে তো আরো ভালো। ধরলাম এটা আমাদের 1 নং রেখা, এটা 2 নং রেখা, এটা 3 নং রেখা, এটা 4 নং রেখা। কথা কথা আমি ধরো এই শীর্ষটা বের করতে চাচ্ছিলাম, তাহলে আমাকে 1 আর 4 সমাধান করতে হবে, তাহলে 1 আর 4 নিয়ে পাই। ঠিক আছে, 1 আর 4, 1 আর 2 তো নিব না, 1 এও ভুজ আছে 2 এও ভুজ আছে, 1 আর 2 কি নেব, নেব না। তাহলে আমি কি নেব, x একটা আর y এর সাথে দেখো এই x3, x যে ভুজ 3, একবার 2 নিতে পারি, একবার 4 ও নিতে পারি, দুইটাই নেব। ঠিক আছে, তাহলে কি করতে পারি, যে 1 আর 3 সমাধান করে পাই, 1 ও 3 হতে 1 নং হতে পাই হচ্ছে x এর মান 3, আর 3 হতে এখান থেকে পাই y = 4,
তাহলে একটা স্থানাঙ্ক হচ্ছে আমাদের দেখো 3,4 বের হয়ে গেছে। একটা স্থানাঙ্ক হচ্ছে 3,4। এই এই 1 2 3 আর 4 এর সাথে তোমরা রিলেট করো না আবার, মানে এই সমীকরণ, মানে এখানে তো আমি 1 2 3 হয়ে লিখছি বাহু, মানে এরকম 4টা বাহু আছে, আর এই সমীকরণগুলো ওইটার সাথে আবার রিলেট করো না, তাহলেই হবে। এখন দেখো 1 এর সাথে আবার 4ও নিতে পারি, যে 1 ও 4 হতে পাই। 1 ও 4 হতে পারে কি পাই, x এর মান যদি 3 হয় 1 এর থেকে, আর 4 এর থেকে পাই হচ্ছে y এর মানটা হচ্ছে 6, তাহলে তখন হচ্ছে আমার স্থানাঙ্ক হবে হচ্ছে 3,6। তো একটা হবে 3,4, একটা হবে 3,6, বুঝা গেছে? ঠিক একইভাবে এখন 2 নিয়ে একবার 2 আর 3 নেব, 2 আর 4 নেব, বুঝতে পারছো? তাহলে আমি যদি একটু ডিরেক্ট লিখে ফেলি, একবার পাবো হচ্ছে 5,4, একবার পাবো হচ্ছে 5,6, 5,4 আর 5,6। তো এখন আমি যদি এটাকে একটু ছক কাগজে উঠাই, ওই বিন্দুগুলা 3,4 কোথায় দেখো তো, এই 1 2 3 1 2 3 4 এখানে। তারপর 3,6 কোনখানে হবে, 1 2 3, এই 6 হবে উপরে। নেক্সট হচ্ছে কি 5,4, এই হচ্ছে 3 4 5, 5,4 কোনখানে হবে, 5,4, এই যে এখানে 5,4 1 2 3, এরপরটা হচ্ছে 5,6, এই যে 5, এই হচ্ছে 6, এই যে এই হচ্ছে এইটা। তাহলে এটা এটা আমরা এভাবে লিখতে পারি যে এইটা এ, এইটা বি, তাই না? এরপরটা হচ্ছে আমরা লিখতে পারি যে এইটা সি, এইটা সি, আর এইটা ডি লিখতে পারি, নামকরণ কোনো ব্যাপার না। তার মানে এই 5,4টাকে হচ্ছে আমরা কি লিখছি সি, আর এটা লিখছি হচ্ছে ডি। বুঝতে পারছো কিভাবে মানে এই সমীকরণ সমাধান করে করে কিভাবে শীর্ষ বের করতে হয়? এখন তুমি বলো তো কর্ণদ্বয়ের সমীকরণ বের করতে পারবে না, অর্থাৎ দেখো তো এই বি সি সমীকরণ, তুমি তো স্থানাঙ্ক জানো, বি জানো সি জানো, এই যে এই দুইটা হচ্ছে এ বি, তাই না, এ আর বি। তারপর তুমি এ ডি সমীকরণ বের করতে পারবে না, নামকরণ তো তুমি ইচ্ছা মতন করবা, এ বি সি ডি তোমার ইচ্ছা। একটা হচ্ছে এভাবে চিত্র এঁকে করে করে দেখালো, ওইখানে আর কি এটা সমাধান করি নাই। যদি এখন বলি তাহলে x = 4, তাহলে 4, তাহলে কি একবার এই 1 আর 2 নিয়ে পাবা, তারপর 1 আর 4 নিয়ে সমাধান করে পাবা। 1 আর 3 তো নিবা না, x এর মান 4, আবার y x এর মান -3, দুই কথা তো বলা যাবে না। ঠিক একইভাবে আবার এই x = 3, একবার এই 2 আর 3 আর 2 নিবা, আবার 3 আর 4 নিবা, তাহলে আর কি লিখিত তোমার সমাধান করা হয়ে যায়। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস ওভারঅল। আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো। তারপর যদি কোনো টপিকে না বুঝো অবশ্যই আমাকে জানাও, এই ক্লাস ম্যাটেরিয়ালটা তোমাদের আপলোড করে দিচ্ছি। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবা। নেক্সট ক্লাসে আমরা পরের সমীকরণগুলা সমাধান করবো, ওইগুলো হচ্ছে উচ্চ মাধ্যমিকে আছে, এর আগে তোমরা 9 10 দেখো না এইগুলা। এগুলো এখন যা নিয়ে আলোচনা করলাম এগুলো তোমরা 9 10 টুকটাক দেখে আসছো। নেক্সট ক্লাসটা হবে হচ্ছে যেগুলো আসলে ইন্টারে আছে, ওইখান থেকে আমরা শুরু করবো। সবাইকে আল্লাহ হাফেজ।